আজকের ক্লাসটা মূলত সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় হতে এমসিকিউ ভালো পারার জন্য যে সমস্ত ইনফরমেশন জানা দরকার আজকে আমি সেগুলো বলবো, অর্থাৎ বেসিক এমসিকিউ পার্ট। প্রথমে আমি শুরু করব হলো পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী। পরিবাহী আমরা একটা সংজ্ঞা জানি, যার ভিতর দিয়ে কারেন্টের ফ্লো বেশি তাকে আমরা বলি পরিবাহী। যার ভিতর দিয়ে কারেন্টের ফ্লো কম তাকে বলি আমরা অর্ধপরিবাহী। যার ভিতর দিয়ে কারেন্টের ফ্লো একেবারেই নাই তাকে বলা হয় অপরিবাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আবার আমরা আরও এভাবেও বলতে পারি, যাদের ভিতর প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে তাকে বলি আমরা পরিবাহী। খুব অল্প পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকলে অর্ধপরিবাহী। মুক্ত ইলেকট্রন যদি একেবারেই নাই মানে নাই তাকে বলি কি আমরা অপরিবাহী। সেই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলা সমযোজী বন্ধনে কি হয়, আবদ্ধ হয়, যেখানে কোনো ইলেকট্রন মুক্ত থাকে না, অর্থাৎ সমস্ত ইলেকট্রনগুলাই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে অথবা আবদ্ধ হতে ব্যস্ত থাকে, কোনো ইলেকট্রনই মুক্ত থাকে না, তাকেই আমরা বলি কি অপরিবাহী। আবার আপেক্ষিক রোধের ভিত্তিতে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীকে ডিফারেন্স করতে পারি। পরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁸ ওহম মিটার ক্রমের, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম মিটার ক্রমের, অপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻12 ওহম মিটার ক্রমের। এখন আসো ইজি ইকুয়াল 0, ইজি ইকুয়াল লেস দ্যান ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট, ইজি ইকুয়াল 6 ইলেকট্রন ভোল্ট হতে 15 ইলেকট্রন ভোল্ট। ইজিটা কি এটা আমরা সবাই জানি, নিষিদ্ধ শক্তি গ্যাপ। তার মানে পরিবাহীর ক্ষেত্রে ইজি ইকুয়াল 0, সেটা আবার কি? এটা হলো আমাদের ব্যালেন্স ব্যান্ড, এটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, মানে যোজনী ব্যান্ড, যোজন ব্যান্ড, আর এটা হলো পরিবহন ব্যান্ড। এদের মাঝখানে শক্তির কোনো গ্যাপ থাকে না, বরঞ্চ একে অপরকে ওভারল্যাপিং করে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি তুমি ভাবো তাহলে সেটা হবে যোজন ব্যান্ড, এটা হলো আমার পরিবহন ব্যান্ড, মাঝখানে হলো ইজি। একটা জিনিস খেয়াল করবা, এই যে নিষিদ্ধ শক্তি গ্যাপ ইজি, ওই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি গ্যাপটা অনেক কম, কত? 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে কম। এই মানটা যদি আমি বলি জার্মেনিয়ামের জন্য, কিসের জন্য? 0.7। তারপরে যদি তুমি ভাবো সিলিকন, সেটা হবে 1.1। এই মানগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে। জার্মেনিয়ামের জন্য 0.7 আর সিলিকনের জন্য হলো 1.1। যদি অপরিবাহীর ক্ষেত্রে আমরা চিত্র রাখি, এটা হলো আমার ব্যালেন্স ব্যান্ড, আর এটাকে ধরো তুমি কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে হলো শক্তি গ্যাপ। তার মানে আমরা এখান থেকে যা দেখলাম যে পরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ 0, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ বা ইজি লেস দ্যান ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট, অপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ 6 ইলেকট্রন ভোল্ট হতে 15 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা পরীক্ষার ভিতর মাঝে মধ্যেই এদের উদাহরণ বলে যে নিচের কোনটি পরিবাহী, নিচের কোনটি অর্ধপরিবাহী বা নিচের কোনটি অপরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম, কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলভার, গোল্ড। অর্ধপরিবাহীর ক্ষেত্রে জার্মেনিয়াম, সিলিকন, টিন, কার্বন, আরও আছে লেড আছে, ফ্লোরিডিয়াম আছে। অপরিবাহীর ক্ষেত্রে কাঠ, প্লাস্টিক, রাবার, সালফার, সিরামিক, রাবার আমি দুইবার লিখছি, সিরামিক, আর একটা আছে নাইট্রোজেন, আর একটা কি আছে আমাদের নাইট্রোজেন।
পরিবাহীর ক্ষেত্রে একটা কথা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো অতি নিম্ন তাপমাত্রায় পরিবাহীর রোধ 0। কথাটা মানে দেখি, অনেক কম তাপমাত্রায় যে কোনো পরিবাহীর রোধ 0 হয়, আর ওই মোমেন্টে ওই পরিবাহী দিয়ে সর্বোচ্চ মানের কারেন্ট প্রবাহিত হয়, যে কারণে ওই ঘটনাকে বলা হয় অতি পরিবাহিতা। ওই ঘটনাকে বলা হয় অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। এখন এটা আবার কেমনি যে অতি নিম্ন তাপমাত্রায় পরিবাহীর রোধ 0? তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়ে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা যদি কমে পরিবাহীর রোধ কমে। তাহলে তাপমাত্রা যদি আমরা কমাতে থাকি তাহলে রোধও কমবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় মানে অতি নিম্ন তাপমাত্রায় যে কোনো পরিবাহীর রোধ কি হয়? 0 হয়। ওই ঘটনাটাকে আমরা কি বলি? অতি পরিবাহিতা। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তার বিপরীত। কারণটা কি সেটা দেখো। তাপমাত্রা আর হলো রোধ। তাপমাত্রা যদি বাড়ে সেই ক্ষেত্রে রোধ কমে, তাপমাত্রা যদি কমে রোধ বাড়ে। দেখো এটা আর এটা পুরাই বিপরীত। এটার ক্ষেত্রে আমি কি লিখছি? তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমলে রোধ কমে। কিন্তু এটা কিন্তু বিপরীত, তাপমাত্রা বাড়লে রোধ কমে। যে কারণে রোধের উষ্ণতা সহক পরিবাহীর ক্ষেত্রে আলফা পজিটিভ, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা নেগেটিভ। পরে কি বললো সেটা দেখো। পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র খাটে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র খাটে না। লাস্টের টপিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। 1 2 3 লিখছি, তার মানে পরিবাহী 4 লিখছি আমি, অর্ধ পরিবাহী। অপরিবাহী মানে কি? 5 6 7। মানেটা কি? যেমন দেখো, আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা ভাবি, তার পারমাণবিক সংখ্যা হলো 13। প্রথম কক্ষপথে কটা থাকবে? 2টা। পরের কক্ষপথে থাকবে 8টা। তাহলে 2 আর 8 মিলে কত? 10। বাইরের কক্ষপথে কটা থাকবে? 3টা ইলেকট্রন থাকবে। তাহলে এই যে বহিস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, এইগুলাকে আমরা বলতেছি কি? পরিবাহী। মানে যে সমস্ত ধাতব পদার্থের মনে করো তোমার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 2 বা 3, তাদেরকে আমরা কি বলতেছি? পরিবাহী। এবার আসো, যাদের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। সিলিকন কত? 14। তাহলে প্রথম কক্ষপথে থাকবে কটা? 2টা। পরের কক্ষপথে কটা থাকবে? 8টা। তারপরের কক্ষপথে কটা থাকবে? 4টা। 10 14। তারপরে আসো অপরিবাহী। সেখানে আমি কত বলছি? 5 6 7। যেমন আমরা নাইট্রোজেনের কথা বলছিলাম, রাইট কি না? নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে প্রথম কক্ষপথে থাকবে হলো 2টা, পরের কক্ষপথে 5টা। তার মানে তুমি এভাবেও হিসাব করতে পারো যে কোনটা পরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা অপরিবাহী। এখানে থেকে আমাদের আরো কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। পরম শূন্য তাপমাত্রায়, কি তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায় যে কোনো অর্ধপরিবাহী পুরাপুরি অন্তরক, তার মানে আদর্শ অন্তরক, আদর্শ অন্তরক। পরম শূন্য তাপমাত্রায় যে কোনো অর্ধপরিবাহীটা আদর্শ অন্তরকের মতো আচরণ করে। আদর্শ অন্তরক যদি তুমি বলো তাহলে সিলিকন, জার্মেনিয়াম হবে। এখন আমরা অর্ধপরিবাহী নিয়ে কথা বলি। অর্ধপরিবাহীর পার্ট হলো 2টা। কয়টা পার্ট? 2টা। একটা হলো সহজাত বা খাঁটি, আর একটা হলো
বহির্জাত। সম্পূর্ণরূপে খাঁটি অর্ধপরিবাহীটাকে বলা হচ্ছে হলো সহজাত অর্ধপরিবাহী, আর যে অর্ধপরিবাহীর ভিতর ভেজাল আছে তাকে আমরা বলি বহির্জাত অর্ধপরিবাহী। এখন এই সহজাত কোনটা বা বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনটা? সিলিকন, জার্মেনিয়াম। তুমি এক খণ্ড সিলিকন, তার ভিতরে অন্য কোনো ম্যাটেরিয়াল নাই, তাকে আমরা বলি সহজাত। এক খণ্ড জার্মেনিয়াম, তার ভিতরে অন্য কোনো ম্যাটেরিয়াল না থাকলে তাকে আমরা বলি সহজাত বা বিশুদ্ধ বা খাঁটি অর্ধপরিবাহী। এখন এই যে অর্ধপরিবাহী খুব অল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু বিদ্যুৎ প্রবাহের মাত্রাটা বাড়ানোর জন্য সেখানে কিছু ভেজাল সংযুক্ত করতে হয়। সেই ভেজাল সংযুক্ত করতে হয় 1 কোটি পরমাণুর ভিতর। কয় কোটি পরমাণু? 1 কোটি পরমাণুর ভিতর 1টি পরমাণু ভেজাল। তার মানে দেখো 1 কোটি পরমাণুর ভিতর 1টি ভেজাল পরমাণু সংযুক্ত করতে হয়, তার প্রেক্ষাপটে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়। আর ওই কন্ডিশনে যে অর্ধপরিবাহী হয় তাকে আমরা বলি বহির্জাত অর্ধপরিবাহী। তার মানে এখান থেকে আরো যে জিনিস খেয়াল রাখতে হবে, ভেজাল সংযুক্ত করার প্রক্রিয়ার নামই হচ্ছে ডোপিং বা ডোপায়ন। এখন আমরা দেখব বহির্জাত অর্ধপরিবাহী। এটা আবার কয় প্রকার? এটা 2 প্রকার, একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ। বহির্জাত অর্ধপরিবাহী হচ্ছে 2 প্রকার, একটা পি টাইপ আর একটা হলো এন টাইপ। পি টাইপের ভিতর ভেজাল সংযুক্ত করতে হয়, সেটা কয় যোজি? ত্রিযোজি। ত্রিযোজি মৌল ভেজাল হিসাবে সংযুক্ত করতে হয়। সেগুলোর উদাহরণ আমি যদি বলি তোমাকে, গ্যালিয়াম, বলতে পারি আমি বোরন, বলতে পারি আমি তোমাকে ইন্ডিয়াম। এবার আসো এন টাইপ অর্ধপরিবাহী। যেহেতু বহির্জাত অর্ধপরিবাহী ভেজাল সংযুক্ত করার প্রেক্ষাপটে বহির্জাত হয়, সেই ক্ষেত্রে একবার তোমাকে ভেজাল সংযুক্ত করতে হবে ত্রিযোজি, একবার করতে হবে তোমার পঞ্চযোজি। এন টাইপ হয় তোমার পঞ্চযোজি মৌল। সেক্ষেত্রে আমরা বলতে পারি ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলা সবগুলা পঞ্চযোজি মৌল। সেগুলা যদি আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সংযুক্ত করি তাহলে আমার এন টাইপ হবে, আর পি টাইপে ত্রিযোজি মৌল। এখন এই পি টাইপের ক্ষেত্রে আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেখানে হোল হলো বেশি আর ইলেকট্রন হলো কম। এন টাইপের ভিতর ইলেকট্রন বেশি আর হোল হলো কম। আর হোলটা কি? যেখানে ইলেকট্রন থাকার কথা কিন্তু নাই, সেই জায়গাটাকে বলি আমরা হোল বা শূন্যস্থান বা ফাঁকা জায়গা। এখন পি টাইপে হোল বেশি থাকে আর ইলেকট্রন কি থাকে? কম। আর এন টাইপে ইলেকট্রন বেশি থাকে, হোল থাকে কম, পুরাই বিপরীত। এখন এই হোলের চার্জ ধরা হয় পজিটিভ আর ইলেকট্রনের চার্জ ধরা হয় নেগেটিভ। যেহেতু পি টাইপে হোল বেশি, তার মানে তোমার কাছে মনে হবে এখানে কি পজিটিভ চার্জের সংখ্যা বেশি। আসলে তা না, পি টাইপটা প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ, এন টাইপটাও প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। এখানে থেকে আর একটা জিনিস তুমি দেখবা, এই যে এখানে আমরা অ্যালুমিনিয়ামকে বলছিলাম ত্রিযোজি মৌল, তার বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। তার মানে সেটা হলো ত্রিযোজি মৌল। সেটাকে আমরা কি করতে পারি? ভেজাল হিসাবে সংযুক্ত করতে পারি। এই ভেজাল হিসাবে সংযুক্ত করার জন্য এ করে কি আর এক জায়গা থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কারণ বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ওর 3টা আছে। এখন ওর সমযোজী বন্ধন ক্রিয়েট করার জন্য আর একটা ইলেকট্রন প্রয়োজন হয়, যে কারণে ওকে বলা হয় গ্রহিতা পরমাণু। গ্রহিতা পরমাণু। কিন্তু এই যে ফসফরাস, এর বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা থাকে। কিন্তু সমযোজী বন্ধনের ক্রিয়েটের জন্য তার কয়টা প্রয়োজন? 4টা।
তাহলে আর একটা ইলেকট্রন কি থাকে, সে বেশি থাকে, যে কারণে সে আর কাউকে ইলেকট্রনটা দান করতে পারে। সেই কারণে এদেরকে বলা হয় দাতা পরমাণু। আমরা দেখব এখন পিএন জাংশন বা পিএন অর্ধপরিবাহী। সেক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা পি টাইপ অর্ধপরিবাহী লাগবে আর একটা এন টাইপ অর্ধপরিবাহী লাগবে। তার প্রেক্ষাপটে আমার কি তৈরি হবে, পিএন জাংশন তৈরি হবে অথবা পিএন জাংশন অর্ধপরিবাহী তৈরি হবে। এটাকে আমরা আবার বলতে পারি ডায়োডও বলতে পারি। কি বলতে পারি আমরা এটাকে, ডায়োডও বলতে পারি। দেখো ডায়োডের প্রতীক কিরকম, এইরকম। এই পার্টটাকে বলা হলো তোমার অ্যানোড, আর এই পার্টটাকে বলা হয় ক্যাথোড। এই পার্টটা হলো আমার পি, এই পার্টটা হলো আমার এন। এই পার্টটাকে আবার বলা হয় বার, সরি এই পার্টটা বার না, এই পার্টটা হলো অ্যারো। এই পার্টটা হলো আমার বার। এখন এই ডায়োডের অনেক ব্যবহার আছে। এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। এটাই আবার এসিকে ডিসিতে কনভার্ট করে। কারণ আমাদের অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলো আসলে এসিতে চলতে পারে না, ডিসিতে চলতে হয় বা ডিসিতে চালাইতে হয়। যে কারণে যদি আমরা সেখানে ডায়োড সেট আপ দিই, সে করে কি, আমাদের যে সাপ্লাই ভোল্টেজ সেটা কি এসি, সেই ডায়োডটা এই এসিটাকে ডিসিতে কনভার্ট করে। তখনই আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো ভালো মতো চলে বা স্বাচ্ছন্দ্য চলে। এই ডায়োডের ক্ষেত্রে আমাদের আরও যে জিনিসটা জানা দরকার, এটাকে দিলাম আমরা পি, এটাকে দিলাম আমরা এন। এখন পি প্রান্ত যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দেই, এন প্রান্ত যদি নেগেটিভ প্রান্তের সাথে দেই, তাহলে আমার হবে ফরওয়ার্ড বায়াস। তাহলে আমার কি হবে এখানে, ফরওয়ার্ড বায়াস। ঠিক একইভাবে এটা পি, এটা হলে এন, পিটাকে নেগেটিভ প্রান্তের সাথে, এনটাকে পজিটিভ প্রান্তের সাথে, এটা হবে আমার রিভার্স বায়াস বা বিমুখী যোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের এখানে একটা ডায়োডের কথা ভাবছি, এরকম, এটা পি, এটা হলো আমার এন। এটা যদি সিলিকনের তৈরি হয়, কিসের তৈরি, সিলিকনের তৈরি, তাহলে এখানে একটা বিভব তৈরি হবে। সেই বিভবটা হচ্ছে হলো আমাদের 0.7 ভোল্ট। এটা যদি আবার জার্মেনিয়ামের হয়, কিসের, জার্মেনিয়ামের হয়, তাহলে এদের ভিতরে একটা বিভব তৈরি হবে, তার মান 0.3 ভোল্ট। তো আমরা এখান থেকে আরও জানলাম যে পিটাকে ব্যাটারি পজিটিভ, এনটাকে ব্যাটারি নেগেটিভ। পিটাকে ব্যাটারি নেগেটিভ, এনটাকে ব্যাটারি পজিটিভের সাথে যদি সংযুক্ত করি, সেটা হয় রিভার্স, আর এটা হয় আমার ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে যে রোধ থাকে তাকে বলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, মানে সম্মুখী রোধ। আর রিভার্স বায়াসে যে রোধটা থাকে তাকে বলে আমাদের বিমুখী রোধ। এখন এই সমস্ত ডায়োডটাকে আবার অনেক সময় আমরা আদর্শ ডায়োডের কথা ভাবি। কিসের কথা ভাবি আমরা, আদর্শ ডায়োডের কথা ভাবি। আচ্ছা, আমরা চলতরিত অধ্যায় থেকে জানি অ্যামিটার কি, অ্যামিটার একটা আইডিয়াল অ্যামিটারের কথা যদি আমরা ভাবি, আইডিয়াল, তাহলে তার অভ্যন্তরীণ রোধ হয় 0। একটা আইডিয়াল ভোল্ট মিটারের কথা যদি আমরা ভাবি, একটা আইডিয়াল ভোল্ট মিটারের কথা যদি ভাবি, তার রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ হয় ইনফিনিটি। ঠিক সেমভাবে তুমি একটা ডায়োডকে যদি তুমি আদর্শ ভাবো, তাহলে সম্মুখীর যোগ, এটা কি সম্মুখী যোগ, এই ক্ষেত্রে তার রোধ হবে 0, তার মানে তার রোধ 0। আর যদি বিমুখী যোগে থাকে তাহলে তার রোধ হবে ইনফিনিটি। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট।
আমি আবারও বলি, তুমি ডায়োডগুলোকে আইডিয়াল ডায়োড ভাবলা, সেই ক্ষেত্রে যখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন তার রোধ হবে 0, যখন সে বিমুখী জোকে থাকবে তখন তার রোধ হবে ইনফিনিটি। তাহলে ওই ডায়োডটাকে আমরা আদর্শ ডায়োড বলি। আবার আসো জার্মেনিয়ামের ক্ষেত্রে এই যে সুমুখী রোধ ও বিমুখী রোধ, জার্মেনিয়ামের ক্ষেত্রে এদের একটা অনুপাত আছে। প্রথমে আমরা বিমুখী যোগ লিখি, রিভার্স রেজিস্ট্যান্স ইস টু সুমুখী রোধ, তার মানে কি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এদের যে অনুপাত এটা হলো 40,000:1। কার ক্ষেত্রে? জার্মেনিয়ামের ক্ষেত্রে। গতি ও রোধের ক্ষেত্রে আমরা আর একটা সূত্র জানি, আর ইকুয়াল ডেল বি বাই ডেল আই। এটা হলো বিভবের পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন। ফরওয়ার্ড ভোল্টেজ, ফরওয়ার্ড কারেন্ট, রিভার্স কারেন্ট, রিভার্স ভোল্টেজ। এখান থেকে আমরা একটা লেখচিত্র জানি এইরকম। এই ফরওয়ার্ড কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে মাপতে হয়, আর রিভার্স কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে মাপতে হয়। কথাগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। ফরওয়ার্ড কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে মাপতে হয়, রিভার্স কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ারে মাপতে হয়। এখন এই যে ফরওয়ার্ড বায়াসে রাখছিলাম আমরা, এটা কি আমার ফরওয়ার্ড বায়াস আছে, ফরওয়ার্ড বায়াসে রাখছি, এখানে থেকে তুমি 10 ভোল্টেজ প্রয়োগ করছো। এটা যদি সিলিকনের হয় তাহলে এর যে বিভব তৈরি হবে সেটা কত? 0.7। এই 10কে 0.7 ওভারকাম করার পর এখান থেকে কারেন্ট যাবে, তার আগে কারেন্ট যাবে না। অর্থাৎ 0.7 পর্যন্ত সে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তারপরে সে কারেন্টের মান বাড়বে। তেমন এইভাবে হঠাৎ করে বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল রাখবা যে এই যে হঠাৎ করে যে কারেন্টের মান বেড়ে যাচ্ছে, যে ভোল্টেজের কারণে তাকে বলা হয় নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ। আবার রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখি আমরা একটু, পি এটা হলো আমার এন, নেগেটিভ এটা পজিটিভ। এখন স্বভাবত এখানে বিভব পাশিটা অনেক বড় হয়, এই ভোল্টেজের মান তুমি কমনে বাড়াবা, হঠাৎ করে রিভার্স কারেন্ট অনেক বেড়ে যাবে। হঠাৎ করে রিভার্স কারেন্ট যে ভোল্টেজের কারণে বেড়ে যায় তাকে বলা হয় জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ। কারণ ওই টাইমে আসলে সার্কিটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আবার আরেকটা জিনিস তুমি খেয়াল করবা, তোমাকে বলবে যেমন ওহমের সূত্রানুসারে আমরা জানি ভি ইকুয়াল কত? আইআর, অথবা আমরা জানি আই বাই জি, এটা আমরা জানি। আইটাকে আমরা যদি এই পাশে আনি, সরি ওই পাশে নিই আমরা, জি ইকুয়াল আসলো আই বাই ভি, অর্থাৎ আই বাই ভি ইকুয়াল কত? জি। এরকম একটা আমরা লেখো পেলাম। দেখো এই জায়গা থেকে যদি আমি করি, এখান থেকে যদি আমি স্পর্শক অঙ্কন করি, তাহলে ডাল হবে কি? আই বাই হবে আমার ভি। ডাল বলতে কি বোঝায়? ট্যান থিটা, ট্যান থিটা। এটা যদি থিটা হয়, এটা হলো আমার লম্ব, এটা হলো আমার ভূমি। তাহলে এই অংশটা আসলে কি বোঝাচ্ছে? কারেন্ট বোঝাচ্ছে। তাহলে আমরা উপরে বলতে পারি আই। আর ভূমি বলতে কি বোঝানো হচ্ছে? ভোল্টেজ, তার মানে আমরা ভি। তাহলে আই বাই ভি, এই ডালটা কি বোঝাচ্ছে? সেটা হলো পরিবাহিতা। আই বাই ভি লেখচিত্রে ডাল কি হয়? পরিবাহিতা। এবার আসো ট্রানজিস্টর নিয়ে আমরা কিছু কথা বলি। ট্রানজিস্টর এটা 1948 সালে আবিষ্কার হয়। একজনের নাম হলো সকলে, আর একজনের নাম ব্রাটেন, আরেকজনের নাম হলো বার্ডিন। এরা আমেরিকার একটা বেল কোম্পানিতে চাকরি করত। 1948 সালে ট্রানজিস্টর তারা আবিষ্কার করে। ট্রানজিস্টর কি? দুইটি সমজাতীয়
খেয়াল রাখতে হবে, দুইটি সমজাতীয় আর একটি বিপরীত জাতীয়। আমরা অর্ধপরিবাহী বলতে এখন কোনটাকে বুঝি? একটা হলো আমাদের পি টাইপ, আর একটা হলো আমাদের এন টাইপ। তার মানে যদি তুমি দুইটা পি নাও, একটা এন নিতে হবে, দুইটা যদি পি নাও একটা এন নিতে হবে, অথবা দুইটা যদি এন নাও একটা নিতে হবে পি, তাহলে তোমার ট্রানজিস্টর তৈরি হবে। তাহলে দুইটা পি নিছো তুমি, তাহলে দেখো কিভাবে আমি সেট আপ দেই। এটা পি, এটা পি, এটা হলো আমার এন। দুইটা যদি এন নেই আমি, তাহলে সেই ক্ষেত্রে হবে এটা হলো আমার এন, এটা হলো আমার পি, এটা হলো আমার এন। এখন আমরা এটা হলো পি এন পি, এটাকে বলা হয় ইমিটার। কি বলা হয়? ইমিটার। এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় কালেক্টর। ইমিটারের বাংলা হলো নিঃসারক, বেসের বাংলা হলো পিঠ বা ভূমি, কালেক্টরের বাংলা হলো সংগ্রাহক। এখানে থেকে তোমাকে কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। এটার যদি আমি প্রকৃত চিত্র আঁকি সেটা কেমন হবে সেটা দেখো তুমি। এটা হলো আমার পি। তাহলে এখানে থেকে একটা জিনিস দেখো তুমি, আমি কিন্তু কালেক্টরটাকে বড় করছি, তারপরে ইমিটারটাকে, তারপরে বেসটাকে। তার মানে হলো কালেক্টরের পুরুত্ব বেশি, তারপরে ইমিটারের পুরুত্ব, তারপরে হলো বেসের পুরুত্ব। বেসের পুরুত্ব সবচেয়ে কম। তাহলে পুরুত্বর দিক থেকে যদি আমি ভাবি, কিসের দিক থেকে? পুরুত্ব। প্রথমে হলো আমার কালেক্টরকে বেশি করতে হবে, কারণ কালেক্টরে তাপ ক্ষয় বেশি হয়। তারপরে হলো আমার ইমিটার, তারপরে হলো আমার বেস। তাহলে আমাদের পুরুত্বর দিক থেকে সবচেয়ে বেশি কালেক্টর, তারপরে ইমিটার, তারপরে বেস। এখন ব্যাপনের প্রক্রিয়ায় যদি তুমি যাও, তাহলে ব্যাপন, কারণ আমাদের পি টাইপ এন টাইপ এই যে অর্ধপরিবাহী তৈরি করি আমরা, কিভাবে করি? ব্যাপন ক্রিয়ার কারণে তৈরি করি আমরা। তাহলে ব্যাপন বেশি করতে হবে তোমাকে ইমিটারে। কিসে? ইমিটারে, তারপরে কালেক্টর, তারপর বেস। এই দুইটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে পুরুত্বর দিক থেকে কালেক্টর বেশি, তারপরে ইমিটার, তারপরে বেস। ব্যাপনের দিক থেকে ইমিটার বেশি, তারপরে কালেক্টর, তারপরে বেস। ইমিটারকে সংক্ষেপে আমরা ই লিখবো, বেসটাকে সংক্ষেপে আমরা লিখবো বি, আর কালেক্টরকে সংক্ষেপে লিখবো আমরা সি। এখন আমরা এর একটা বর্তনী প্রতীক বা ডায়াগ্রাম আঁকবো, সেটা দেখো। পিএনপি, এটা হলো আমার ইমিটার, এটা হলো আমার বেস, এটা হলো কালেক্টর। তাহলে পিএনপি মানে কি? ইমিটার হলো পি, বেসটা হলো আমার এন, এটা হলো আমার পি। তুমি এখান থেকে এভাবে খেয়াল করবা যে পুরুষ মানুষ বাড়িতে আসে, তার মানে ইমিটার দ্য কারেন্ট প্রবেশ করবে কার ক্ষেত্রে? পিএনপির ক্ষেত্রে। পুরুষ মানুষ ঘরে আসে রাত্রে, তাহলে সেই ক্ষেত্রে মানে বাড়িতে আসে, তাহলে সেই ক্ষেত্রে ইমিটার দ্য কারেন্ট প্রবেশ করবে। এখন যদি আমি এন পি এন আঁকতাম, এটা হলো আমার এন, এটা হলো আমার পি, এটা হলো আমার এন। একইভাবে দেখো, এটা ইমিটার, এটা হলো আমার বেস, এটা কালেক্টর। এন হচ্ছে আমার ইমিটার, বেস হচ্ছে আমার পি, কালেক্টর হচ্ছে আমার এন। তার মানে তুমি এটা এভাবে খেয়াল রাখতে পারো, একজন নারী বিয়ের পর সে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তার মানে সে বেরিয়ে যাবে, ইমিটার দ্য কারেন্ট বেরোবে কার ক্ষেত্রে? এনপিএন এর ক্ষেত্রে। আর পিএনপির ক্ষেত্রে ইমিটার দ্য কারেন্ট প্রবেশ করবে। এখানে থেকে আমরা আরো যে কিছু টপিক জানবো সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, তারপরে হলো সুইচ, ট্রানজিস্টরটা মূলত
অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহৃত হয়, সুইচ হিসাবে ব্যবহৃত হয়। যেমন অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহৃত হয় কলিং বেলের ভিতর, ইন্টারকমের ভিতর বা মাইক্রোফোনের ভিতর অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহৃত হয়। আর অ্যাম্পলিফায়ার হলো মূলত হলো একটা বিবর্ধক। কি বিবর্ধক? যেটা দুর্বল সংকেতকে সবল সংকেতে পরিণত করে। অ্যাম্পলিফায়ারের কাজ হলো দুর্বল সংকেতকে সবল বা শক্তিশালী সংকেতে কনভার্ট করা। আমাদের মাঝে মাঝে এটাও আসে টেলিফোন। টেলিফোনটা আসলে কি? শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এটা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষায় আসে। এবার আমরা আর একটা জিনিস জানি, ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ আর হলো আউটপুট ভোল্টেজ, এই দুইটার সম্পর্ক। অর্থাৎ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ আছে, আবার আউটপুট ভোল্টেজ আছে। আর যত প্রকার ট্রানজিস্টর আছে সবচেয়ে কার্যক্ষম ট্রানজিস্টর হচ্ছে হলো এনপিএন। কি? এনপিএন, কমন ইমিটার। যত প্রকার ট্রানজিস্টর আছে তার মধ্যে সবচেয়ে কার্যক্ষম এনপিএন, কমন ইমিটার, অ্যাম্পলিফায়ার বা সুইচের ক্ষেত্রে। এখন আসো, এই অ্যাম্পলিফায়ার বা সুইচের ক্ষেত্রে একটা ভোল্টেজ থাকে ইনপুট, আর একটা ভোল্টেজ থাকে আমাদের আউটপুট। এই ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের দশা পার্থক্য। কি? দশা পার্থক্য 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার আসো, আমরা আলফা প্রবাহ বিবর্ধক গুণক আইসি বাই আই, এটার মান 1 চেয়ে ছোট, 0.9 থেকে 0.97 বা 0.99, তাহলে আলফা ইকুয়াল আইসি বাই আই। তোমাকে বলে দিতে পারে আইসি ও আই, আইসি ও আই এর ঢাল কি? ঢাল হচ্ছে আমার আলফা প্রবাহ বিবর্ধক গুণক। এই আলফার মান 1 চেয়ে ছোট, অর্থাৎ 0.9 থেকে 0.97। আর একটা তোমাকে বলতে পারে বিটা, সেটা হলো আইসি বাই হলো আইবি। তোমাকে এটাও বলতে পারে যে আইসি ও আইবি এদের ঢাল কি? সেটা হলো বিটা প্রবাহ লাভ। আর এই বিটার মানটা 1 এর চেয়ে বড় হয়, বিটার মান 1 এর চেয়ে বড়, সেই মানটা 20 থেকে 500 পর্যন্ত। 20 থেকে কত পর্যন্ত? 500 পর্যন্ত। ফিজিক্সের আইসিটি পার্ট নিয়ে যদি আমি কথা বলি, সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে হলো আমাদের অ্যানালগ সংকেত। সেটাকে আমরা কিভাবে দিই? এভাবে। এটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। এটা 1, এটা 0, এটা 0, এটা 1। এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষার ভিতর তুমি মাঝে মধ্যেই পাবা যে নিচের কোনটি অ্যানালগ সিগন্যাল বা নিচের কোনটি ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ হলো এরকম, ডিজিটাল হচ্ছে আমার এরকম। এবার আসো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি জানি আমরা 4 রকমের। একটা হলো বাইনারি, যার বেস হচ্ছে 2টি। আর একটা হলো ডেসিমাল, সেটা হচ্ছে যার বেস হচ্ছে 10টি। আর একটা হচ্ছে অক্টাল,
যার বেস হচ্ছে 8টি। আরেকটা হচ্ছে হেক্সা ডেসিমেল, যার বেস হচ্ছে 16টি। পরীক্ষার ভিতর মাঝে মাঝে এগুলো বলে। বাইনারির বেস 2টি, মানে মৌলিক চিহ্ন কয়টি? 2টি। কত? 0 বা 1। 0কে বলি কি আমরা লো, 1কে বলি কি আমরা হাই। 0কে বলি আমরা ফলস, 1কে বলি আমরা ট্রুথ। অথবা 0কে বলি আমরা কি? অফ। 1কে বলি কি আমরা? অন। আমাদের সাধারণ যে বীজগাণিতিক নিয়মগুলা, সেগুলো আসলে আমরা সেখানে যেটা খাটাই সেটা হলো ডেসিমাল পদ্ধতি, অর্থাৎ গাণিতিক যোগ বিয়োগ সবকিছু আমরা কোন পদ্ধতি খাটাই? ডেসিমাল পদ্ধতি খাটাই। কিন্তু ক্যালকুলেটর, কম্পিউটার সেটা বাইনারিতে ইউজ হয়। তাহলে সেক্ষেত্রে কত পাইছি আমরা? 0 বা 1। এগুলোকে কি বলা হয়? বিট। কি বলা হয়? বিট। 8 বিট সমান আমরা কি জানি? 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। এটাকে আবার বলা হয় 1 ক্যারেক্টার। এটাকে আবার বলা হয় 1 ক্যারেক্টার। তাহলে আমরা পাইলাম 1 বাইট সমান 8 বিট। আবার 1 কিলোবাইট সমান 1024 বাইট। আবার 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। আর একটা সিস্টেম আমাদের জানতে হবে, সেটা হলো গেটগুলা, মৌলিক গেট। মৌলিক গেট কয়টি? 3টি। কয়টি? 3টি। অর গেট, এন্ড গেট, নট গেট। আর যদি আমি বলি সার্বজনীন গেট, সেটা হলো আমাদের ন্যান্ড গেট বা নর গেট।